স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। উন্নত চিকিৎসার জন্য রাত 10টার দিকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌঁছবেন তিনি। পরে সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এমনটি প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। দর্শক, রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী। কথা বলবো তার সাথে। প্লাবনী, খালেদা জিয়া কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হতে পারেন এবং তার সঙ্গে কারা কারা যাচ্ছেন লন্ডনে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। নাদিরা, ঠিক 8টার সময় আসলে ফিরোজার বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বের হওয়ার কথা রয়েছে এবং 9টায় ইমিগ্রেশনের পর 10টায় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে আসলে জানানো হয়েছে বা এতক্ষণ পর্যন্ত আমরা এটাই জেনেছি। এবং সেক্ষেত্রে সেখানে 10টায় তিনি রওনা করার পর আগামীকাল বুধবার অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 10টায় তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখানে তার পুত্র তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান আসলে তাকে অভ্যর্থনা জানাবেন এবং দীর্ঘ 7 বছর পর কিন্তু আসলে মা ছেলের দেখা হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তার সাথে সফর সঙ্গী হিসেবে এখন পর্যন্ত আমরা জেনেছি যে তার চিকিৎসার যে সদস্য রয়েছে, চিকিৎসকদের যে সদস্যবৃন্দ রয়েছে তারা যাচ্ছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সের যে 4 জন চিকিৎসক রয়েছেন তাদের সাথে এবং তার ছোট পুত্রবধূ অর্থাৎ শর্মিলা রহমান সহ তার একান্ত সচিব সহ তার 2 জন গৃহকর্মী কিন্তু যাচ্ছে। এখন পর্যন্ত এই তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা আপনাকে হয়তো পরবর্তীতে আরো সঠিক সংখ্যাটি আসলে জানাতে পারবো। এবং হিথ্রো বিমানবন্দরে তার পুত্র তাকে স্বাগত জানানোর পর সেখানে তিনি আসলে ভিআইপি প্রটোকল পাচ্ছেন এবং সেখান থেকে লন্ডন ক্লিনিক নামে ইংল্যান্ডের একটি ঐতিহ্যবাহী ক্লিনিকে তিনি সরাসরি চিকিৎসার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জেনেছি। এবং তাকে বহনকারীর যে এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং ওই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে আমাদের বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে যে চেয়ারপারসনের একান্ত সচিব এনামুল করিম আসলে এসে এয়ার অ্যাম্বুলেন্সটিকে আসলে তিনি স্বাগত জানিয়েছেন। তো এখন পর্যন্ত তার চিকিৎসার জন্য তিনি যে রাত 8টায় গুলশানের ফিরোজার বাসভবন থেকে বের হবেন এবং 9টার সময় ইমিগ্রেশন শেষে 10টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, আমার কাছে এ পর্যন্ত এই তথ্য রয়েছে। নাদিরা, লাবণী, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া 90 বাংলাদেশি জেলে ও নৌকর্মী দেশে ফিরেছেন। সকাল 9টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান তারা। তাদের সঙ্গে বাংলাদেশের এফবি লায়লা 2 এবং এফবি মেঘনা 5 নামের 2টি শিপিং ভেসেলও ফেরত এসেছে। পরে ওই 90 জনকে কোস্ট গার্ড কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলার মালিক ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত 9 ডিসেম্বর সমুদ্রে মাছ ধরার সময় 2টি ট্রলার সহ 78 জন জেলে ও নৌকর্মীকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ড। মুক্ত হওয়া 90 নাবিকের মধ্যে বাকি 12 জন এফবি কৌশিক নামে একটি মাছ ধরা ট্রলারের জেলে। গত 12 সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় এফবি কৌশিক ডুবে গেলে এর 12 জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড নিয়ে যায়। হ্যাঁ, যখন ওটা ধরে নিয়েছে তখন তো ফিরে আসার চেষ্টা অনেক ভালো ছিল, অনেক করছে, অনেক ইয়ে ছিল। এখন আসছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। পরিবারের কাছে আসছি, এইখানে এসে টেনশনে আসছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমরা এখন খুব সুক্রিয়া থানার দিকে
প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন। রক্ষণাবেক্ষণ কাজ শেষে সোমবার রাত 9:30টার দিকে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক। এর আগে গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জানাবো। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 53 জনের প্রাণ হারিয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:05 অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.8। তবে ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা 7.1 বলে জানিয়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত 62 জন। ভূমিকম্পে ক্ষতি হয়েছে 1000-এর বেশি ঘরবাড়ির। প্রাকৃতিক এ দুর্যোগের পর এলাকাটিতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। ভূকম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে পার্শ্ববর্তী চীন, ভারত, নেপাল ও বাংলাদেশেও তা অনুভূত হয়। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে মাঠে নেমেছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, এই হাই ভোল্টেজ ডার্বি নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, তাদের উপস্থিতি কেমন দেখছেন? নাদিরা, আমার ঠিক পেছনে আবাহনী মোহামেডানের সমর্থকরা কিন্তু মাঠে চলে এসেছেন এবং ফ্ল্যাগ নিয়ে তাদের দলকে উৎসাহ দেওয়ার জন্য তারা চলে এসেছেন। আমার ঠিক পেছনে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। যে জিনিসটা হয় যে আবাহনী মোহামেডান ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা এবং ফেডারেশন কাপ একটা টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলা। এর আগে প্রিমিয়ার লিগের খেলাও কিন্তু এখানে হয়েছিল। এর আগে কিন্তু অন্যান্য টুর্নামেন্টের ফাইনাল খেলা, সেমিফাইনাল খেলাও কিন্তু এই মাঠে হয়েছিল। এখানে আবাহনী খেলেছিল, মোহামেডান খেলেছিল, আবার কখনো কখনো আবাহনী মোহামেডান ফাইনালও হয়েছিল। তো সবটা মিলে আসলে ঢাকা বাইরে ফুটবল মানে যেমন একটা বাড়তি উত্তেজনা, ঠিক তেমনি দর্শকদের মধ্যে একটা আগ্রহ বেশি থাকে। এবং আমার ঠিক পেছনের দৃশ্যটা যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই আরও বুঝতে পারবেন যে কতটা আগ্রহী এখানকার মানুষ। দুপুর 2:45 খেলা শুরু হবে, আর কিছুটা সময় হাতে আছে। দর্শকরা কিন্তু মাঠে চলে এসেছেন বা আসছেন যারা যারা এখনও আসেননি। তো সব মিলে আসলে উত্তেজনার জায়গাটা বা আগ্রহের জায়গাটা অনেক বেশি পরিমাণে থাকতেছে এই খেলার মধ্যে, এবং দর্শকদের মধ্যে উৎসাহ সবসময় একটু বেশি থাকে। ফুটবল ম্যাচ বলে এই আগ্রহের জায়গাটা বা আগ্রহটা একটু বেশি সবসময় থাকে নাদিরা। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আবাহনী মোহামেডানের এই যে ম্যাচটি, এবং এই ম্যাচটি কিন্তু আবাহনীর জন্য কিন্তু হচ্ছে তাদের দ্বিতীয় ম্যাচ, এবং মোহামেডানের জন্য হবে হচ্ছে এই ম্যাচটি তৃতীয় ম্যাচ। তো সবটা মিলে আছে। প্রথম ম্যাচে যখন আবাহনী একটা ম্যাচ খেলে একটা ম্যাচে জিতেছে, মোহামেডান 2টা ম্যাচ খেলে একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ জিতেছে। তো আজকের ম্যাচটি মোহামেডানের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় সুযোগ তাদের হাতে থাকবে। যদিও গ্রুপ রানার্স আপ হওয়ার একটা সুযোগ তাদের হাতে থাকবে, যেহেতু আবাহনী আজকে তাদের সেকেন্ড ম্যাচ। তো সব মিলে আসলে এই ম্যাচের দর্শকদের আগ্রহ, এই ম্যাচটি কিন্তু দর্শকদের মধ্যে যে আগ্রহ সেটা আসলে সবসময় বেশি থাকে ঢাকার ফুটবলের ক্ষেত্রে, ঢাকার বাইরে ফুটবলের ক্ষেত্রে। তো এই ম্যাচও আসলে। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ হাসিব। আর এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।